ফৌজিয়া খন্দকার, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সমাজে নারী ও শিশুর প্রতি এই সহিংসতা দিন দিন বাড়ছেই। শুধু আপনি কেন, সবাই যদি একটু মানে ঘটনা বা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাহলেই দেখতে পাবে যে এই ঘটনা আসলে বাড়ছে কেন। মানে আমাদের সমাজ প্রতিদিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা তাই মনে করি, সভ্যতাও বিকশিত হচ্ছে, কিন্তু তারপরও মানে কেন এই নারী ও শিশুর প্রতি সহিংসতা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে? পরিবার, সমাজ কিংবা বিদ্যায়তনের শিক্ষা কেন মানুষকে সভ্য করতে পারছে না? প্রথমত আসলে এই বিষয়গুলোকে আমরা যদি এককভাবে চিন্তা করি তাহলে হয়তো হবে না। আমার মনে হয় এটার একটা সামগ্রিকভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে এবং দেখতে হবে যে কেন এই ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের যেটা আমরা বিগত কিছুদিন ধরে বলছি যে আমাদের সমাজের যে বুননটা সেটা বোধহয় কোথাও ছিঁড়ে গেছে। তো এইটার জন্য আমার যেটা মনে হয় যে আসলে এটাকে আমাদের সামগ্রিকভাবে একটু দেখতে হবে। পারিবারিক মূল্যবোধের কথা আপনি বলছিলেন, বা আমরা আজকে সারাদিন ধরে আমরা অনেক জায়গায় কথা বলছিলাম, তো সেই জায়গাটা আমরা পরে যাব। আমার কাছে মনে হয় যে আমাদের তিনটি জায়গা থেকে আমরা বিষয়গুলোকে একটু বিবেচনা করতে পারি। একটি আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে, আরেকটি হচ্ছে আমাদের সামাজিক এবং প্রতিষ্ঠানের পর্যায় থেকে, এবং একটি হলো আমাদের পরিবার বা ব্যক্তিগত পর্যায় থেকে। এই তিনটি জায়গায় আসলে যদি আমরা এটাকে খুব বিশ্লেষণ করার চেষ্টা করি, আমি একজন সমাজবিদ বলতে পারেন, কারণ সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছি, আমার কাছে মনে হয় যে একটা আরেকটাকে প্রভাবিত করে। তো যেহেতু আমরা পরিবারে সবসময় পরিবারের কথাটাকে গুরুত্ব দেই, পরিবার হচ্ছে একটি প্রথম প্রতিষ্ঠান যেখানে আমরা অনেক কিছু শিখি, তো সেই প্রতিষ্ঠানের মধ্যে, পরিবারের মধ্যে যে প্রতিষ্ঠান বা পরিবার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মধ্যে আমরা যে মূল্যবোধটা তৈরি করছি, সেই মূল্যবোধকে আসলে মনে হয় আমরা সঠিকভাবে এখনও দিতে পারছি না আমাদের নতুন প্রজন্মকে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এই ধর্ষণ বা হত্যা চলছে গত কিছুদিন ধরে, এটা কিন্তু আজকের ঘটনা নয়। আমরা যদি পেছন থেকে দেখি অনেক দিন ধরেই হয়ে আসছে, এবং একজন অপরাধী যদি অপরাধ করে পার পেয়ে যান তাহলে তিনি বোঝেন বা অন্যরাও বোঝেন যে অপরাধ করে পার পাওয়া যায়, তখন এটা কাঠামোগত একটা রূপ নেয়, তখন কিন্তু একটা আলাদা ঘটনা থাকে না। তো এই জায়গাগুলোতে যদি রাষ্ট্রের জবাবদিহিতা, এবং আজকে যদি বলেন আমরা জবাবদিহিতার কথা, আজকে আমরা যারা আইনজ্ঞ আছি, আমরা যারা নারী অধিকার কর্মী আছি, যারা মিডিয়াতে কাজ করছি, আমরা সবাই কিন্তু এই শব্দগুলো জানি। জবাবদিহিতা আমরা বলি, যে ট্রান্সপারেন্সির কথা বলি, আমরা আমাদের দায়িত্বশীলতার কথা বলি, কিন্তু এই কথাগুলো কিন্তু কথার মধ্যেই রয়ে যায়। তো সে কারণে যেটা হচ্ছে যে আমরা দেখছি যে প্রতিনিয়ত যে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো রাষ্ট্র বা সরকার যেভাবে পরিচালনা করা প্রয়োজন ছিল, বা যে শাস্তি প্রয়োজন ছিল, বা যে মামলাগুলোকে দ্রুততার সাথে দেখা দরকার ছিল, বা এই আমরা যেটা বলি 180 দিনের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করার কথা ছিল, সেগুলো যেহেতু আমরা করতে পারিনি, কাজে অপরাধী কিন্তু এটা তার মস্তিষ্কে বা তার মধ্যে প্রথিত হয়ে গিয়েছে যে আসলে অপরাধ করা যায় এবং অপরাধ করলে পার পাওয়া যায়। তো সেই বিষয়গুলো আমার মনে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি আরেকটি বিষয়, যেহেতু আমি অনেক দিন ধরে জেন্ডার বিষয় নিয়ে কাজ করছি, তো সেখানে আমার মনে হয় যে নারীর প্রতি যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সমাজ এবং প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে পিতৃতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এবং এই প্রতিষ্ঠান সবগুলোকে আমি বলবো, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইনবিদ একজন আছেন আমাদের সাথে, আইনি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের মিডিয়া রয়েছে, এই সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু আসলে নারীর বিরুদ্ধে এক ধরনের, আমি বলবো এক ধরনের নেতিবাচক প্রচারণা চালায়। তো সেই নেতিবাচক প্রচারণার ফল আমরা ভোগ করছি, ফল আমাদের মধ্যে আসছে বলে আমি মনে করি। ধন্যবাদ ফৌজিয়া খন্দকার। ডক্টর জাহেদ ইকবাল, আপনি মানে দেখেছেন যে মাগুরায় যখন শিশু আসিয়াকে নির্যাতন করা হলো, তখন কিন্তু সারা দেশ গর্জে উঠেছিল।
এখন যে যে ধরনের রেটরিক আমরা দেখছি যে দ্রুত শাস্তির দ্রুত শাস্তির নিশ্চয়তা বা দ্রুত বিচার, সেই কথাগুলোও তখন একইভাবে উঠেছিল এখন যেভাবে উঠেছে রামিজ স্যার ঘটনায়। তো আমরা দেখলাম যে বিচারের রায় হলো, সর্বোচ্চ শাস্তিও পেল, কিন্তু রায় কার্যকরের দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আইনের ফাঁকটা কোথায় বা আইন দুর্বল কোথায়, যে কারণে বলা হচ্ছে যে অপরাধী সাজা পেয়ে যাচ্ছে, মানে ছাড়া পেয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তো অপরাধী সাজাও পেয়েছে। আমি বলেছিও যে কিছু আমরা দেখেছিও সাজা হয়েছে, তবে হ্যাঁ যেটা কম হয়েছে। তো এই যে সাজা হচ্ছে, সাজা কার্যকর হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে সাজা হয়েছেও, কোনো কোনো ক্ষেত্রে ওই যে যেটি আপা বললেন যে বিচারহীনতার সংস্কৃতি বা পার পেয়ে যায়, এমন পার পাওয়া সম্ভব এমনটাও মনে করছে অপরাধীরা। সার্বিকভাবে আপনি যদি একটু বলেন যে আসলে আইন কোথায় দুর্বল। আপা যে জায়গাটা থেকে ছেড়ে দিলেন, আমি ওখান থেকে একটু শুরু করতে চাই। আমাদের আসলে যে বিচারিক প্রক্রিয়া আছে সেইখানে হিউজ ব্যাকলগস আছে। আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটা মামলাই চূড়ান্ত পরিণতিতে যেতে একটা দীর্ঘ সময় লাগে। এর ফলে যেটা হয়, এই কথাটা আমরা খুব সবসময় প্রায় বলে থাকি, যে এর ফলে যেটা হয় যে সোসাইটিতে একটা মেসেজ যায়, বা যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত বা অপরাধী মন বলে একটা ব্যাপারও আছে, এই ধরনের যারা, তারা অনেক সময় চিন্তা করেন যে একটা অপরাধ সংগঠন করলে তারপরে যদি জামিনে বের হয়ে আসি বা এরকম যদি হয়, তাহলে একটা দীর্ঘ সময় পর্যন্ত আসলে শাস্তির মুখোমুখি হতে হবে না। কারণ বিচার একটা ব্যাপার, আর আপনি চূড়ান্তভাবে শাস্তির মুখোমুখি হওয়াটা আর একটা ব্যাপার। এই দুটো তো একটু ডিফারেন্স আছে দুটোর মধ্যে। এই যে শাস্তির মুখোমুখি হতে যে একটা দীর্ঘ সময় লাগবে বলে যে একটা পপুলার ধারণা তৈরি হয়েছে সোসাইটিতে, এবং যেটার পিছনে যে একদম সত্যতা নেই সেটাও নয়। আমরা তো দেখি যে শাস্তির মুখোমুখি হতে সময় লাগে। তো এটার ফলে কি হয় যে একটা ভুল মেসেজ যায় সোসাইটিতে, সেটা একটা ইস্যু। আর প্র্যাকটিক্যালি যেটা এখানে অসুবিধা আমাদের, সেটা হলো যে আমাদের যে লজিস্টিক্স আছে, আমাদের যে সংখ্যক বিচারক আছেন, বা আমাদের জুডিশিয়ারির, যদি আপনি শুধু বিচারের কথা বলেন, তাহলে যে আপনার মানে সামর্থ্য আছে যে তার এই ধরনের এই হিউজ মামলা মোকদ্দমাগুলোকে হ্যান্ডেল করার, সেইটাতে আসলে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আপনার বিচারকের সংখ্যা, তাদের লজিস্টিক ইত্যাদি, এবং একই সঙ্গে তদন্ত প্রক্রিয়াকেও আরও সক্রিয় করার দরকার আছে, এবং সেইখানেও কিন্তু এই কথাই আসবে। অনেক সময় দেখা যায় তদন্ত প্রক্রিয়া ভিকটিমের প্রতি সংবেদনশীল নয়। সেটা তো আছেই, এবং একই সঙ্গে তাদেরকে আপনার ইকুইপমেন্ট দিতে হবে এবং তাদের সংখ্যা বাড়াতে হবে। কারণ আপনার যে পরিমাণ আমাদের হাতে মামলা মোকদ্দমা আছে, সেটা হ্যান্ডেল করার মতো পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। সেই জায়গাটাতে এসে আমাদের আসলেই অসুবিধা তৈরি হচ্ছে, যে একটা মামলা বিচারিক আদালতে আমরা শেষ করতে পারলেও উচ্চ আদালতে এসে যে পরিমাণ 5 লক্ষের উপরে মামলা আপনি হাইকোর্টে পেন্ডিং আছে। তো সুতরাং আমাদের ট্রাইব্যুনাল থেকে দ্রুতই বিচারগুলো হচ্ছে, হলো ধরেন কিন্তু আপনি যদি হাইকোর্টে হয়, এসে সে ন্যাচারালি, কারণ আপনার যে কোনো ডেথ পেনাল্টি হাইকোর্টের অনুমোদন দরকার হবে। তো হাইকোর্টে যে পরিমাণ শুধু ডেথ পেনাল্টি এখন পেন্ডিং অবস্থায় আছে, ওইখানে একটা রুলস মানা হয় মানে যে বটলনেকটা আসলে হাইকোর্টে বা মানে আদালতে, সেটা ওইভাবে বলা যাবে না। আপনার এই পুরো প্রক্রিয়াটার মধ্যেই বটলনেকটা আপনি এভাবে বলবেন। কারণ হলো যে মামলাগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি সেগুলো হয়তো লোয়ার কোর্টগুলোতে দ্রুত বিচার হয়ে আসছে, কিন্তু এর বাইরে তো অনেক মামলা আছে যেগুলো দ্রুত বিচার হচ্ছে না, সাক্ষীর অসুবিধা বা নানান রকম কারণেই দেরি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আপনি আসিয়ার কথাটা বলছিলেন, যে ঝিনাদার এই মামলাটার বিচারিক কাজ শেষ হয়েছে লোয়ার কোর্টের, সর্বোচ্চ শাস্তি হয়েছে, কিন্তু এখন চূড়ান্ত হয়নি, হাইকোর্টের অনুমোদনের জন্য অপেক্ষমান আছে। এইখানটাতে আসলে আমাদেরকে ভাবতে হবে যে এই মামলাগুলো যে আপনার দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষমান থাকছে, আমরা কিভাবে এটাকে দ্রুত আপনার বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারব। কি সমাধান হতে পারে বলে আপনি মনে করেন? বিশেষ বেঞ্চ গঠন করা, এই মামলাগুলো একটা হলো যে আপনি দুটো সমাধান আপনি ভাবতে পারেন। একটা হলো এই ধরনের মামলা যেগুলোর মাধ্যমে আমরা সোসাইটিতে মেসেজ দিতে চাই যে অপরাধ করলে, বা যেগুলো বেশি আলোচিত মামলা, এগুলো তো সোসাইটিতেও দ্রুত মেসেজ যাবে যে অপরাধ করলে আপনাকে অবশ্যই শক্ত শাস্তির মুখোমুখি হতে হবে। সেই মামলাগুলোকে আপনি আলাদা করে আপনি হাইকোর্টে বিশেষ বেঞ্চ করে এটার শুনানি শেষ করে দিতে পারেন, এটা একটা হতে পারে। আর সার্বিকভাবে যেন এই ধরনের মামলাগুলো, মানে আরও যে আপনার এটা মৃত্যুদণ্ড বা এই ধরনের বড় অপরাধের যে মামলাগুলো আছে, সেগুলোতে যাতে দ্রুত করা যায়, সেইটার জন্য প্রয়োজনীয় লজিস্টিক
বিচারক বাড়ানো ইত্যাদি, এই যে একটা সার্বিক ব্যবস্থাপনা, এগুলো এটা একটু কোথা থেকে? সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমাদের সমাজে যে দাবিগুলো উঠেছে এটা দ্রুত সমাধান পেতে গেলে নিশ্চয়ই আরো কার্যকর কোনো সিদ্ধান্ত দরকার। আরো না, নিশ্চয়ই কার্যকর সিদ্ধান্ত বিচারক দরকার, বাড়ানোর কারণ এই সিদ্ধান্ত পুরো বা ব্যাপারটা প্রয়োজন, মানে ব্যাপক, এটা তো ব্যাপক বিষয়। জি, ব্যাপক বিষয়, এবং এই দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। তার কারণ হলো, আপনি যদি কাঠামো ঠিক রাখতে চান, সোসাইটিতে অপরাধীদের জন্য যদি একটা ভীতি বলেন অথবা যথাযথ মেসেজ দেওয়ার ব্যাপারটা যদি ধরেন, তাহলে রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে যে অপরাধ করলে তার দ্রুত বিচার হবে এবং তারা খুব দ্রুতই শাস্তির মুখোমুখি আসবেন। তাহলেই আপনি দেখবেন যে এটার প্রবণতা কমে আসে। আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে 1 মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এটা বলতে কি আমরা কি বুঝাই, যে নিম্ন আদালতে বিচার শেষ হবে? হ্যাঁ, এরকম সেটাই হয়তো উনি মিন করেছেন, যে দ্রুত 1 মাসের মধ্যে নিম্ন আদালতে যদি আমরা আজকে তো বা আগামীকাল হয়তো এটা চার্জশিট দাখিল হয়ে যাবে, তারপরে আর খুব বেশি সময় লাগার কথা না। চার্জ ফ্রেমিং, সাক্ষী এবং প্রসিডিওরগুলো, আপনি স্টেপগুলো, তারপর কি আমরা সেই আসিয়ার হত্যা মামলার কিন্তু মতোই সেখানে যদি ওখানে আপনার আটকে যাবো? সর্বোচ্চ শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি হলে ওটা আপনার অনুমোদনের জন্য 7 ডেজের মধ্যে হাইকোর্টে আসতে তাহলে হবে। দ্রুত বিচারের রায় কার্যকর হবে কিভাবে? সেই হাইকোর্টের অনুমোদন লাগবে, এটা আপনাকে নিতে হবে। তাহলে এখানে হাইকোর্টে গেলে special- তো হাইকোর্টের প্রথম দিনই মামলা তো নিম্ন আদালত থেকে রায় হয়ে তো উচ্চ আদালতে গেলে তো প্রথম দিনই এর শুনানি হবে। না, তা না, নিশ্চয়ই হবে না, কারণ হলো পেপার বুক তৈরি হতে হবে এবং সেক্ষেত্রে আপনি স্পেশাল মেজার্স নিতে হবে প্রসিকিউশনকে, এবং একই সঙ্গে কোর্ট অথরিটিকে স্পেশাল মেজার্স নিয়ে বিশেষ কিন্তু আমরা special সাথে bench করে- স্বাভাবিক প্রক্রিয়ায় এটা সর্বোচ্চ কম সময়ের বিরুদ্ধে শাস্তি কার্যকর হোক, সেটা তো উপায় নাই বর্তমান বিদ্যমান ব্যবস্থায়। না, সর্বোচ্চ সময় ওই যে বললাম, যদি আপনি না, বিশেষ সর্বনিম্ন উদ্যোগ নেন। সময়ের হ্যাঁ, ভিতরে। না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আপনি যদি বলেন, হ্যাঁ, ডেফিনেটলি। না প্লিজ। না, আমার কাছে মনে হয় আসলে এটা আমাদের আসলে একটা কমিটমেন্টের ব্যাপার আমি মনে করি, এবং রাষ্ট্রকে এই দায়িত্ব নিতেই হবে। এবং সেটা হচ্ছে যে আমরা এখন বলছি যে ব্যাকলগ হয়ে আছে, কিন্তু কেন হলো সেই জবাবটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে যে যদি এই প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে চায়, ত্বরান্বিত করা খুব কঠিন নয়। আমার মনে হয় এটা আমাদের সরকারকে এবং আমাদের রাষ্ট্রকে এবং আমরা যারা সবাই কাজ করছি সবাইকে একত্রিতভাবে চিন্তা করতে হবে। এবং আমরা যে কালক্ষেপণ করি সেই কালক্ষেপণটা করা যাবে না। এবং আমরা অনেক সময় মনে করি যে যেমন কালক্ষেপণটা তো উদাসীনতা থেকেই আসছে, রাষ্ট্রের উদাসীনতা। উদাসীনতা আছে, এবং আমরা মনে করি যে আসলে যেটা আমরা বলছিলাম যে এটাকে আমরা গুরুত্বহীন মনে করছি, যেটা শুধু ঘটনা ঘটলে গুরুত্বটা পায়, তারপরে এবং যেটা আমরা একটু পরে মানে কিছুদিন পরে আমরা সবাই ভুলে যাই। এবং আমরা কিন্তু কিছুদিন কারণ ধরে ব্যাধি তো নতুন আপনারা নয়, দেখুন, ব্যাধি তো অনেক পুরনো ব্যাধি। নেত্রকোনায় 11 বছরের যে মেয়েটি ধর্ষণের শিকার হলো, ওটা নিয়ে আমরা কিন্তু কাজ করছিলাম যে ওটা নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। আমাদের নারী আন্দোলনের পক্ষ থেকে আমরা নেত্রকোনায় যাবার এবং তাদের সাথে কথা বলার, পরিবারের সাথে। কিন্তু সেটার যাবার আগেই আমাদের দেখা গেল যে আরেকটি ঘটনা ঘটে গেল। এবং আমার কাছে মনে হয় যে এটা চাইলে রাষ্ট্র ব্যবস্থা এবং যেটা দায়বদ্ধতা আসলে কার কাছে। এবং আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখেছি যে আসলে ধর্ষণ, হত্যা বা নারীর উপর যে নিগ্রহ হচ্ছে, এটি শ্রেণী, বর্ণ, পেশা সকল নারী মানে আমাদের এটার মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু প্রান্তিক নারী এবং প্রান্তিক পরিবারের যে শিশুরা আছেন। বেশির ক্ষেত্রে সবাই যে নয় তা না, সবাই ক্যাটাগরিতে আমরা পড়ছি নারীরা, কিন্তু যারা প্রান্তিক, এখন এই প্রান্তিক মানুষের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা সরকারের রয়েছে, আমাদের জনগণের রয়েছে। কাজে এই যে বাচ্চাগুলো, তাদের কিন্তু থাকার ঠিক মতন জায়গাও নেই। এমনকি আপনি দেখেন পথে কত নারী যারা আছে, আমাদের কাছে কতগুলো খবর আসে, আপনারা আমাদেরকে কিছু খবর হয়তো দিচ্ছেন, কিন্তু এই যে লোকলজ্জার ভয় যেটা আমরা তৈরি করেছি, কথা না বলার ভয়, ভীতির সংস্কৃতি, তারপরে হচ্ছে যে সাক্ষী দেবে তার উপরে যে চাপ আছে, এবং তারপরে ক্ষমতা, আমাদের রাজনৈতিক অনেক সময় রাজনৈতিক দলভুক্ততার কারণে দেখা যায় যে আসলে যিনি এই কাজটি করছেন তিনি মাফ পেয়ে যাচ্ছেন। কাজেই আমার কাছে মনে হয় যে এই দ্রুত করা একটা দুটো অন্তত আমরা দেখি।
আমরা একটা দুটো দেখি যে একটা দুটো আমরা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বা গতকাল গিয়েছেন তাদের বাড়িতে, খুবই আশাব্যঞ্জক কথা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, আইনমন্ত্রী বলেছেন, কিন্তু ওনারা কতজনের বাড়িতে যেতে পারবেন? আমাদের প্রয়োজন এখন এই সিস্টেমটাকে বদলানো, কাঠামোটাকে শক্তিশালী করা, যাতে আমাদের কাউকে যেতে না হয়, প্রতিষ্ঠানগুলো নিজেই দায়িত্ব পালন করবে, সেই জায়গাটাই আসলে আমাদেরকে নিতে হবে। এবং আমরা চাই এরকম ঘটনা না ঘটুক। আমরা চাই না যে আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, আমাদের ছেলে ধর্ষক হয়ে উঠুক, হত্যাকারী হয়ে উঠুক। আমরা উন্নত বিশ্বেও দেখি অ্যাপস্টাইন ফাইলের কথা আমরা জানি। তো এই যে পেডোফিলিয়া, এটা রোধে আসলে কি করা যেতে পারে বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের দেশে? সোসাইটির ভিতরেই আছে এই উপাদানটা, এটার বিরুদ্ধে কিভাবে ফাইট করা সম্ভব? একটা আমার কাছে মনে হয় যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, আসলে একটা বড় জায়গা হচ্ছে অনেকগুলো বিষয় আসলে একটার সাথে আরেকটা জড়িত, সম্পর্কিত একটার সাথে। না, শিশুরা ইদানিং, আমরা তো নারীদের প্রতি সহিংসতা জানি, কিন্তু শিশুদের আমরা রক্ষা করতে পারছি না। মানে নারী শিশু একসাথে উচ্চারণ করা হয়, এখন শিশুদের ব্যাপার এত বেশি বেড়েছে, নারী একটা সমস্যা হয়ে গেছে, শিশুরা আর একটা সমস্যা হয়ে গেছে। আসলে যেটা হয়েছে, যেই জায়গাটায় হয়তো আমাদের যাওয়াটা খুব জরুরি, আমি জানি না আমার সাথে অনেকেই হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের মানে ওই জায়গাটা ঘুরে ফিরে আসতেই হয়। আমি আজকে কথা বলছিলাম, আসলে আমরা কি বলবো, এখন সবই তো আমরা জানি অলমোস্ট আমরা, কিন্তু তারপর আমাদের বলতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। এইখানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের মধ্যে যেই মানবিক মূল্যবোধগুলো ক্ষয়িষ্ণু হয়ে গেছে, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সমাজে আসলে, যদি আপনি এটাই দেখেন, এটা দিয়ে আমি শুরু করি, এখন আমাদের পাশাপাশি বসলেও আমরা কেউ কাউকে চিনি না, কথা বলি না, আমাদের সবসময় মোবাইল হাতে থাকে, আমাদের সাথে সোশ্যাল মিডিয়া থাকে। আমরা আসলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক ভালো কাজও করতে পারি, আমরা বিভিন্ন দেশের লাইব্রেরিতেও চলে যেতে পারি চাইলে, কিন্তু আমরা অনেক সময় সেখানে যাই না। আমাদের ছোট ছোট ছেলে মেয়ের হাতে আমরা এখন দিয়ে দিচ্ছি যেটাকে বলে সেলফোন, দিয়ে দিচ্ছি তাদের হাতে সারা পৃথিবী, তারা যে কোনো কিছু, তারা বিজ্ঞানও দেখতে পাচ্ছে, একই সাথে তারা পর্নোগ্রাফিও দেখতে পাচ্ছে চাইলে। তো আমার কাছে মনে হয় যে আসলে আমাদের সেই জায়গাটাতে যারা ভিকটিম হচ্ছে তারা, আমি যাচ্ছি, জি বলুন, যারা ভিকটিম হচ্ছে শিশুরা, মানে এই যে মানে এটা একটা দিক হতে পারে যে মোবাইল আসক্তি, কিন্তু কথা হচ্ছে যে পূর্ণবয়স্করা যেভাবে শিশুদের প্রতি সহিংস আচরণ করছে, এটা কি মানে? সেটা তো একদমই আমি বলছি না যেটা, কিন্তু যে আমাদের তো অবক্ষয়ের জায়গাটা খুব চূড়ান্তভাবে এসেছে, এবং এটা বয়স্ক লোক বলুন, এবং যেটা হয়েছে যে বয়স্করা বেশি করছে দেখা যাচ্ছে। আমাদের যে মেসেজগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে দীর্ঘদিনেরই একটা মানে কি বলবো, দীর্ঘদিনেরই একটা কাজের ফল। আরেকটি বিষয়, আপনি যেটা বলছেন যে পরিবার, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই কারণে যেটা হচ্ছে যে আমরা আসলে মানে অনেক কিছু থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। আগে আমাদের যখন আমরা 60-এর দশকের কথা বলি বা তার আগের সময়ের কথা বলি, তখন পরিবারের গণ্ডির মধ্যে যেই রকম স্নেহ, ভালোবাসা বা সম্পর্কের যে সূচকগুলো ছিল, এখন কিন্তু সেগুলো তেমন নেই। আমাদের আশেপাশের বা পরিবার পরিজন বা আমাদের পাড়াপড়শির সাথে আমাদের যে সম্পৃক্ততা ছিল, সেটা খণ্ডিত হয়ে গিয়েছে। আমাদের কোনো জবাবদিহিতা নাই কারো কাছে, মানে একটা শ্রেণী যদি বলি আমরা, যে আমাদের ওই ধরনের সংস্কৃতি এখন গড়ে ওঠেনি। আমরা এক সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড করতাম, ছেলেমেয়েরা খেলাধুলা করতো, একসাথে আমরা ছবি দেখতে যেতাম, একসাথে আমরা হয়তো নাটক দেখতাম টিভিতে। এই কাজগুলো কিন্তু এখন নেই। এখন যে কারণে যেটা হচ্ছে, এক ধরনের এলিয়েনেশন তৈরি হচ্ছে সবার মধ্যে, এবং যেহেতু নারী সবচাইতে নিগৃহীত মনে করা হয়, যেহেতু নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, সে পুরুষের উপর নির্ভরশীল, এবং যেহেতু নারীর মধ্যেও যারা প্রান্তিক নারী, মানে যারা অন্যান্য জেন্ডার আইডেন্টিটির নারী, যারা শিশু নারী, এবং শিশু নারীকে এই জন্যই টার্গেট করা হচ্ছে যে তারা ভয় পায়, তারা ভীত, তারা কথা বলে না। এইসব ছোটোবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয়েছে আমাদের মেয়েদেরকে? ধরুন আমরা যখন বড় হয়েছি, যে এটা তোমার লজ্জা,
এটা কাউকে বলবে না, তোমার গায়ে কেউ হাত দিলে কাউকে বলবে না। তো এই যে নীরবতা ভাঙার যে সংস্কৃতি, এটা কিন্তু আমরা করি না। এখনও পরিবারে অনেক মেয়ে নিগৃহীত হন, পরিবারের আত্মীয় স্বজন দ্বারা নিগৃহীত হন, কিন্তু বলেন না, এবং বললেও মেয়েটিকেই দায়ী করা হয়। কাজে এই জায়গাগুলো যদি আসলে আমরা সোচ্চার না হই, পরিবারের বড় ছোট সবাই মিলে কথা না বলি, এবং আজকে এগুলো বেরিয়ে আসছে, কিন্তু আমাদের যারা আমরা এগুলো নিয়ে কাজ করছি, গবেষণা আছে যে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ পরিবারের শিশু এবং মেয়েরা ছোটবেলা থেকে কোনো না কোনো ধরনের মিসহ্যান্ডেলিংয়ের শিকার হয়ে আসেন। ঠিক আছে, সেটা হতে পারে অনাকাঙ্ক্ষিত স্পর্শ, সেটা হতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো শব্দাবলী ব্যবহার। এবং আপনি যদি, আমি এই কথাটা, যেহেতু আমি জেন্ডার প্রশিক্ষক হিসেবেও কাজ করি, অনেক সময় বলি যে আমাদের যে মাকে আমরা সবচেয়ে মমতাময়ী বলে ভাবি বা মমতাময়ী মা, তাকে কেন্দ্র করে যে গালিগুলো আমাদের পুরুষরা দিয়ে থাকেন, সেটা কোনো প্রতিবাদ আপনি কখনো শুনেছেন? কখনো শুনেছেন? এটা কি কেউ কখনো মনে করে? মা যে এতটা বড়, সেই মায়ের কথা কি আমরা কখনো ভাবি যে একজন মাকে যদি আমি গালি দেই বা তার বিরুদ্ধে এই ধরনের কথা বলি, সেটা সমগ্র নারী জাতির উপরে পড়ে? কারণ এগুলো আমাদের চর্চার মধ্যে হয়ে গেছে। আমরা মনেই করি যে কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমার বাড়িতে বা আমাদের বাড়িতে যারা গৃহস্থালী কাজগুলো করেন, তাদেরকে আমরা মনে করি যে তারা আমাদের কথা শুনতে বাধ্য। সেরকমই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরাও বা যারা এই বয়স্ক, তারাও এখন মনে করছেন যে ছোট ছোট শিশু, এরা তো কথা বলবে না, এরা প্রতিবাদ করবে না, এরা কাউকে কিছু বলবে না, কাজেই এদের উপরে এই নির্যাতনটা করা কিঞ্চিত সহজ। ধন্যবাদ ফৌজিয়া খন্দকার। জনাব জাহেদ, আপনি মানে দেখেছেন নিশ্চয়ই যে ধর্ষণের যে সর্বোচ্চ সাজা, সেটা তো আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক আছে, মৃত্যুদণ্ডই আছে, কিন্তু তারপরও এটা কমে না কেন? সেটা মানে যে কোনো ধরনের ধর্ষণের কথা, আমরা যখনই এ ধরনের ঘটনা ঘটে আমরা আইনের কথা বলি, সর্বোচ্চ সাজা চাই। সর্বোচ্চ সাজা তো আছে, জি, কিন্তু এটা আসলে একটা মানে রিটোরিক হয়ে আছে যে আমরা মনে করি যে আপনার মৃত্যুদণ্ড বা এই ধরনের খুবই হার্শ পানিশমেন্ট অনেক সময় অপরাধ কমিয়ে আনতে পারে। আসলে এইটা ব্যাপারটা পুরাপুরি এইরকম না। কারণ হলো আপনার একটা কালেকটিভ এফোর্টের ব্যাপার আছে। তার কারণ আপনার সোসাইটিতে যদি আপা যে কথা বলছিলেন যে বন্ডিংগুলো ভেঙে যায়, আমি জাস্ট একটা উদাহরণ দিই। একটা পরিবারে 4 জন সদস্য হয়তো এক রুমের মধ্যেই বসে আছেন, 4 জনের হাতে 4টা মোবাইল, তার মানে আপনার ইন্টারাকশানটা আর হচ্ছে না। এই যে আপনার একটা পরিস্থিতি, এবং এটাকে আপনি যদি আরও বড় জায়গায় নেন, সোসাইটির মধ্যে নিলেও চেহারাটা প্রায় একই রকম। এর ফলে কি হচ্ছে যে একটা ইন্টারাকশান হচ্ছে না, ওরা বরং খারাপ জিনিসগুলো আপনার এই ইন্টারনেট থেকে বা আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়ার অন্য ভালো নিশ্চয়ই প্রভাব আছে, কিন্তু এইগুলো দ্বারা যে উৎসাহিত হচ্ছে, সেটার ফলে কি হচ্ছে যে আপনার এই যে আমাদের শাস্তির যে ব্যাপারগুলো আমরা রেখেছি অপরাধের জন্যে, এইগুলো আসলে খুব বেশি টাচ করছে না এদের, যাদের অপরাধী মন বা আইনের দুর্বলতা নেই বা ফাঁকফোকর না। এটা আইন তো আপনাকে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির বিধানই রেখেছে এই ধরনের অপরাধ যদি কেউ করে, অপরাধ তো কমছে, কিন্তু সেটার ফলে কমছে না। তার কারণ হলো অন্য যে বিষয়গুলো এটার সঙ্গে, মানে এটা তো একটা আপনার ধরেন সার্বিক বিষয়, তো অন্য যে ফ্যাক্টগুলো এগুলোকে কন্ট্রোল করার জন্য হওয়া দরকার ছিল, সেই ফ্যাক্টগুলো সোসাইটিতে কম কাজ করছে। এটার ফলে কি হচ্ছে যে আপনার যখন সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছে, তখন হয়তো সে রিয়েলাইজ করছে যে সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তার আগে পর্যন্ত তাকে তো কেউ বাধা দিচ্ছে না, বা সোসাইটি তাকে এই মেসেজ দিচ্ছে না যে আপনি আসলে এই ধরনের, কারণ আপনার মোরাল অব্লিগেশন সোসাইটির একটা আছে। আমি একটু উল্লেখ করি, সমাজে যে অশিক্ষা, তারপরে মাদকের ব্যবহার, জি, এবং দারিদ্রতা আছে। কতগুলো পরিবার গঠন মানে সেইভাবে যেটা বললো পরিবারে বুনন বা গঠন প্রক্রিয়া নেই, মানে পরিবার হয়ে ওঠার সুযোগ পেয়েছে। কেননা মানে সত্যিকার অর্থে যে আল্ট্রা পুয়ার আমাদের দেশে অনেক বেশি, এবং প্রতিনিয়ত দারিদ্র সীমার ভিতর মানুষ ঢুকে যাচ্ছে আরো বেশি। পরিবারগুলো আসলে কি সুযোগ পাচ্ছে পরিবার হয়ে ওঠার?
মানে আপনি যদি শহরের কথা বাদ দেন, সেই দায় তো আপনাকে রাষ্ট্রকে নিতে হবে। তার কারণ হলো এই যে মোবাইল আসক্তি ছাড়াও আসলে অর্থনৈতিক অবস্থাও তো একটা আমাদের দেশে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আলটিমেটলি রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। আপনি যদি ইনকামের যে ডিফারেন্স বা সোসাইটির মধ্যে খুবই বেশি ইনকাম বা প্রচুর অর্থবিত্তর সংখ্যা হ্যাঁ, মানে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে তো ধনী এবং দরিদ্রের এই যে গ্যাপটা আয়ের যোগফল, তার কিন্তু মানে আলটিমেটলি না, যোগফল দিয়ে আসলে তাই আপনি এক্স্যাক্টলি ঠিক বলেছেন, কিন্তু আসলে প্রকৃত অবস্থা তো বৈষম্য এরকম যে বাড়ছে, একটা বিরাট দারিদ্র্য সংখ্যক বাড়ছে। মানুষের জীবনযাপন করাটাই কঠিন অবস্থা। তার মানে রাষ্ট্রকে তার মেকানিজমকে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করাতে হবে যাতে এই যে পার্থক্যটা এটা কমে আসে, এবং একই সঙ্গে যারা প্রান্তিক পর্যায়ের মানুষ আছে বা সোসাইটির যারা ভার্নারেবল আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রকে স্পেশাল মেজার্স নিতে হবে। সেটা অ্যাডভোকেসি হবে, সেটা এডুকেশন হবে, আপনি প্রয়োজন হলে তাকে অর্থনৈতিক সাপোর্ট দিবেন। সেই রকম ধরনের একটা উদ্যোগ রাষ্ট্রকে যদি আপনি না নিতে দেন বা রাষ্ট্র যদি না নেয়, তাহলে আপনি শুধু শাস্তির ভয় দেখিয়ে আলটিমেটলি অপরাধের যে প্রবণতা, কারণ নেসেসিটি এবং একই সঙ্গে ইগনোরেন্স, সে তো জানছেও না এডুকেশনের অভাবে, এই জায়গাগুলোকে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, কারণ এগুলো একটা কম্বাইন্ড এফোর্টের ব্যাপার, আপনি শুধু শাস্তির ভয় দেখিয়ে কিন্তু অপরাধ কমাতে পারবেন না। আপনাকে একই সঙ্গে যে কারণগুলোতে এই অপরাধের প্রবণতা বাড়ছে সেই কারণগুলোও সোসাইটি থেকে দূর করার ব্যবস্থা করতে হবে। আর আরেকটি বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে মানে খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে অনেকে শরিয়া আইন বাস্তবায়ন বা শরিয়া আইনের প্রয়োজনের কথা বলছেন। আমি বলছি না যে এটার মানে অনেক মানুষ বলছেন, কিন্তু এই যে যারা বলছেন তাদের মানে বিপরীত দিক থেকেও কিছু কথা এসছে, এই ধরনের অজ্ঞতা বা ইয়ের কথা। তো মানে আমি ঠিক বলছি না যে শরিয়া আইনের প্রয়োজনীয়তার কথা, কিন্তু আইনে কিছু সংস্কার বা এই যে আমরা নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আছে, এগুলোর মানে ফরমেশন আইন তো এমনিতে কঠোর আছে, সে আলোচনাও আসলো। কোথাও কি কোনো সংস্কার করে আসলে মানে কোনো আমার যেটা মনে হয় সুযোগ আছে কিনা এই সংস্কারের কথা যদি ঘটনা কমিয়ে আনার? সংস্কারের কথা যদি বলেন, তাহলে যেটা করা দরকার সেটা হলো ওনাদের লজিস্টিক এবং সংখ্যা বাড়ানো দরকার। মামলার সঙ্গে সঙ্গে পৃথিবীর খুব মানে কম দেশই আছে যেখানে এত বিপুল মামলার জন্য এত অল্প সংখ্যক বিচারক, এরকম কিন্তু এই রেশিওটা আমাদের এখানে খুব। এবং আপনি যদি এর আগে আমরা আলোচনা করছিলাম যে লঘুমাত্রার মানে অপরাধগুলো আরবিট্রেশনের মাধ্যমে, জি, আপনি মানে আপনাকে যখন আপনার নানান শর্টকামিংস থাকবে এই ব্যাপারগুলোতে, আপনার অর্থনৈতিক প্রশ্ন আছে যে আপনি আরও বাড়াতে গেলে আপনার রাষ্ট্রের ব্যয়ের বিষয়গুলো আছে। তার মানে আপনাকে কোনো একটা মেকানিজম বের করতে হবে যার মাধ্যমে আপনি কিছু মামলা মোকদ্দমার একটা অংশ, যে অংশগুলো আসলে শাস্তির বিষয় নাই, যেগুলো আপনি এমনিতেই মিটিগেট করে ফেলতে পারেন, এরকম একটা বিরাট সংখ্যক মামলা আপনি আরবিট্রেশন বা অন্য কোনো মেকানিজমের মাধ্যমে আপনি জুডিশিয়াল এই প্রসেসের বাইরে নিয়ে আসেন। তাহলে কি হবে, এখানে আপনি এই হিনিয়াস ক্রাইম যেগুলো বা বড় মামলা যেগুলো আমরা মনে করি যে সোসাইটিতে শক্ত শাস্তির নজির হিসাবে উপস্থাপন করা দরকার, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার সুযোগ বেশি তৈরি হবে। সুতরাং আমাদের তো সংস্কার ডেফিনেটলি দরকার, আইন এবং আপনার কাঠামোগত, সেইটা আপনাকে ভেবে করতে হবে যে সংস্কারটা কোন দিক থেকে করলে এটা সোসাইটির এবং রাষ্ট্রের জন্য বেশি প্রয়োজন হবে। ধন্যবাদ ডক্টর কাজী জাহেদ ইকবাল। ফৌজিয়া খন্দকার, আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্নটি রেখে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে রামিসার ঘটনার পাশাপাশি বনশ্রীতে আরেকটি ঘটনা ঘটেছে। একটি মাদ্রাসার শিক্ষার্থী মানে ছাত্র মূলত ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে, এবং সেখানে মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে নারী ও শিশুর বাইরে আরও একটি মানে আবার সেই একই শিশুর কথাই আসে, এবং সেটা পুরুষ শিশু বা ছেলে শিশু, তারা কিন্তু দীর্ঘদিন থেকেই এই মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা মনে হয় বিষয়টাকে সেভাবে দেখছি না বা কার্পেটের তলে রেখে দিয়েছি, যে ওইখানে সংস্কার বা আলো পড়ছে না, মনে হচ্ছে অন্ধকারই আছে। এইটার কি সমাধান বা এটার মানে এই ধরনের ঘটনা, এইসব ঘটনাগুলো আসলে বন্ধ করার জন্য কি করা যেতে পারে? আসলে মাদ্রাসায় যে শিশুরা, ছেলেই হোক আর মেয়েই হোক, আমাদের সকলের জন্য কিন্তু একই রকম আমাদের মনোভাব এবং আমাদের দায়িত্ব নেওয়ার
কথা এবং আমরা দায়িত্ব নেই। আমরা যারা নারী অধিকারের সাথে কাজ করছি বা নারী অধিকারের সাথে জড়িত, আমরা ওই ছোট যে ছেলে শিশুটি বলাৎকারের শিকার হচ্ছেন তার পাশেও দাঁড়াই এবং সেই আওয়াজটাও কিন্তু আমরা তুলি। এখন কথা হচ্ছে যে মাদ্রাসায় হুজুররা বা শিক্ষকরা, যে কোনো শিক্ষক, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কারণ তারা হচ্ছেন আমাদেরকে শিক্ষা দেন, আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে আমরা তাদের কাছে রেখে তাদের জিম্মায় রাখি, তাদের জিম্মায় রেখে আসি। এখন যদি রক্ষক ভক্ষক হয়ে যান এবং যেখানে বিশেষ করে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যদি এই কাজটা করেন, এটার তো কোনো, আমার মনে হয় এর চাইতে বড় মানবাধিকার লঙ্ঘন তো আর কিছু হতে পারে না। তো সেই ছোট শিশুর ব্যাপারে আমরা একইভাবেই সোচ্চার, ছেলে শিশু হোক। এখন আমার কথা হচ্ছে আমরা মাদ্রাসার বিষয়গুলোতে আমাদের সব সরকারকে আমরা বলেছি যে সেগুলোর তদারকি করা, মনিটরিং করা, তাদের আমাদের যে এডুকেশন সিস্টেমের সাথে সেগুলোকে সংযুক্ত করা, কারণ তাদের ভবিষ্যৎ কী এবং কারা সাধারণত মাদ্রাসায় বাচ্চারা পাঠায়। আমরা মাদ্রাসা নিয়ে কথা বলি, কিন্তু কারা পাঠায়, কেন আমরা অল্টারনেটিভ কিছু করতে পারিনি, কেন আমরা আরও ভালো রেসিডেন্সিয়াল স্কুল দরিদ্র মানুষের জন্য করতে পারিনি। রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো আছে তারা যাদের বিত্ত আছে তারাই যেতে পারেন, কিন্তু আমার বাড়িতে যে গৃহকর্মী আছেন, আমি নিজে সচেতন একজন মানুষ হয়ে তার মেয়েকে সে যখন মাদ্রাসায় দেয়, তার ছেলেকে যখন মাদ্রাসায় দেয়, আমি যখন বলি যে দিও না, তখন সে বলে আপা কে দায়িত্ব নেবে? আমি হয়তো একজনের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমাদের রাষ্ট্রের বা আমাদের বেসরকারি, আগে যেরকম আমরা আলোচনা করছিলাম, ফিলান্থ্রপি বললেই আমরা মনে করি মাদ্রাসা এবং মসজিদের মধ্যে, নিশ্চয়ই সেগুলো থাকবে বা আছে, কিন্তু আমরা তো এই দরিদ্র মানুষগুলোর জন্য বা এই এতিম বাচ্চাদের জন্য কোনো উদাহরণ তৈরি করতে পারিনি এবং তাদের ভবিষ্যৎটা কি সেটাও আমরা জানি না। কাজে আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতেও আসলে আমাদের আবারও রাষ্ট্রের কাছে আসতে হবে, কারণ ব্যক্তিগতভাবে আপনি, আমি বা আমরা একটা দুটোর সমাধান করতে পারবো, কিন্তু যদি আমরা একটা, বারবার যেটা আমরা বলছি যে একটা কাঠামোগত সংস্কার যদি আমাদের করতে হয়, তাহলে আসলে রাষ্ট্রের এবং সরকারের সেই দায়বদ্ধতা রয়েই যায়। এবং আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের, ধরুন আমরা যখন ছোটবেলায় আমাদের নানি বা দাদিরা বলতেন যে এটা ওয়াকফ করে দিয়ে যাওয়া হয়েছে, মানে সমাজ কল্যাণমূলক কাজের জন্য। আজকাল কিন্তু সে কনসেপ্টটা শুধুমাত্র আমাদের ধর্মীয় জায়গাগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু একমাত্র জায়গা নয়। এটা আমরা দেখি সব ধর্মের মধ্যেই প্রবণতাটা বেশি আছে। কাজেই আমরা যে কোনো মানুষকেই সহায়তা করতে পারি, যে কোনো ভালো কাজ করতে পারি, ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারি এবং আমাদের যে মানবিক যে জায়গাগুলোতে কাজ করা জরুরি সেই কাজগুলো করতে পারি। আরেকটি কথা এটার সাথে সম্পৃক্ত নয়, আগের প্রশ্নের সাথে সম্পৃক্ত। আমার কাছে যেটা মনে হয় যে এখন আসলে সরকারকে এই যেই এটাকে একটা দুর্যোগ বলা যেতে পারে, এই দুর্যোগটা মোকাবেলা করার জন্য কি কারণে হয়েছে কারণটা অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে। অনেক কাজ আমাদের রয়েছে সামনে, কিন্তু একইভাবে আমার মনে হয় যে জিরো টলারেন্স এই নারীর বা ছোট ছেলে শিশু, মেয়ে শিশুর ব্যাপারে যে ধর্ষণ, হত্যা হচ্ছে, সেগুলোর ব্যাপারে জিরো টলারেন্স সরকারকে গ্রহণ করতে হবে। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা রয়েছে। তাই আপনি গতকাল থেকে বা গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে, কিন্তু এই যে দীর্ঘ এতদিন ধরে চলছিল, তারা কিন্তু এই প্রতিবাদগুলো করছিল না, তারা কিন্তু দাঁড়াচ্ছিল না, কারণ একটি ছোট ঘটনাও কিন্তু যথেষ্ট বড় সেই বাবা মায়ের জন্য। হত্যা হলেই শুধু বড়, অবশ্যই হত্যা একটা গর্হিত অপরাধ, আমরা এটা চাই না, কিন্তু যে মেয়েটি ধর্ষণ, আমরা কিছুদিন আগে মার্চে আপনার একটি ঘটনা ঘটেছিল, আমি আজকে পড়ছিলাম, বাচ্চাটি এখন হসপিটালে 13 দিন সে আইসিইউতে ছিল। ওই বাবার এখন সামর্থ্য নেই সে বাচ্চাটির, মানে তাকে কোনো ধরনের ডাক্তারের কাছে আর নিয়ে যাওয়ার, মামলা করার। কাজে তার কাছে কিন্তু সেইটা একই রকম বেদনাদায়ক, কষ্টের। কাজে প্রত্যেকটি ঘটনাকে আমাদের রাষ্ট্রের বোধহয় আসলে এখন কিছু করার সময় এসেছে, মানে উদাহরণ তৈরি করতে হবে, উদাহরণ তৈরি করতে হবে, সেটাই। ধন্যবাদ ফৌজিয়া খন্দকার। কাজী জাহিদ ইকবাল, আপনি এই যে বলাৎকারের শিকার যেসব, আমরা তো বেশিরভাগ সময় দেখি যে সাধারণত
দরিদ্র পরিবারে এই ঘটনাগুলো, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ায়, এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে। কখনো কেউ কি আইনি সুরক্ষা নিতে এসছে এ বিষয়ে, বা আইন তার পাশে, বা মানে সাধারণত দেখা যাচ্ছে এই এই অভিযোগগুলো কম আসে, বা স্বেচ্ছাসেবী মানে সংগঠনগুলো, আইনি সহায়তা দেয় এই সংগঠনগুলো মানে নিজে থেকে এই মামলাগুলো নেয় কিনা, বা সুযোগ আছে কিনা? জি জি, এটাতে যেটা হয় যে আপনার যখন রিভিলড হয়, আপনি দেখবেন যে ঘটনা আসলে যতগুলো যেরকম পরিমাণ ঘটে তার পরিমাণ বাইরে, আপা কিন্তু শুরুতে এই কথাটা বলেছিলেন যে বাইরে তার খুব কম সংখ্যকই আসে। এখন যেগুলো বাইরে আসে, এই ধরনের অপরাধ যেগুলো হয়, এটাতে আপনার মামলা হলে গভর্নমেন্টের যে লয়ার আছেন উনি বেসিক্যালি সাধারণত, কারণ এগুলো আপনার সোসাইটির বিরুদ্ধে অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এটাতে রাষ্ট্রের লয়ারই থাকেন। কখনো কখনো মানবাধিকার সংস্থা যেগুলো আছে, যেমন ব্লাস্ট আছে বা আপারা আছেন, যারা যে সকল প্রতিষ্ঠানগুলো এই ফিল্ডে কাজ করে, তারাও কিন্তু এগিয়ে আসে, তাদের লয়াররা আসে, সেটা ঘটে। কিন্তু যে জায়গাটায় অসুবিধা সেটা হলো যে আসলে প্রকৃতপক্ষে ঘটছে কি পরিমাণ, আর বিচারের বা এই ধরনের শাস্তির আওতায় আসছে কতটুকু, সেই ব্যাপারগুলোতে আমার মনে হয় যে একটা শক্ত মনিটরিং দরকার। কারণ হলো সাদা চোখে বোঝা যায় যে এর ভিতর ফারাক আছে, যত ঘটনা ঘটছে বিচারিক প্রক্রিয়ার ভিতর আসছে অনেক কম, রিভিলড হচ্ছে। কারণ একটা বড় অসুবিধা হলো মাদ্রাসাগুলোতে যে ছেলেদের, কারণ একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে ছেলে শিশুর তো আর এই ধরনের ঘটনার শিকার হওয়ার, মানে সোসাইটিতে একটা জেনারেলি এই ধরনের একটা ধারণা আমাদের আছে, সেই স্টিগমা তো ভেঙে গেছে মনে এখন হয়। ভেঙেছে, কিন্তু একটা সময় পর্যন্ত এই ব্যাপারগুলো তো ওইভাবে আপনার সারফেসে আসে নাই, কিন্তু এখন আসছে অনেক সারফেসে দেখা যাচ্ছে। এখন আমরা এই ব্যাপারগুলো হয়তো আমরা নিয়ে কথা বলছি বা বিচারে আনছি। বিষয়টা কি এখন শুধু আমার অভিযুক্ত? ছোট্ট জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে আপনার এই সকল বাচ্চারা যে ধরনের প্রতিষ্ঠানগুলোতে থাকে, এটার তো রেগুলেটরি বডি আছে রাষ্ট্রের এই রেগুলেটরি বডিগুলোকে জবাবদিহিতার আওতায় আনা দরকার, যে তারা কেন এটা যথাযথভাবে খেয়াল করছে না। কারণ আপনার এই মাদ্রাসাগুলো তো আপনার দেখার জন্য মাদ্রাসা বোর্ড আছে, আবার যেগুলো অন্য মাদ্রাসা যেটা, তাদের নিজেদের মেকানিজম আছে, তাহলে ওই মেকানিজমের দায়িত্বে যারা আছেন তাদেরকে অ্যাকাউন্টেবল করা দরকার। তারা কেন এই জিনিসটা এতদিন খেয়াল করেননি, এইটা একটা খুবই জরুরি হয়ে গেছে রাষ্ট্রের জন্যে, যে তারা এই মনিটরিং বডিগুলোকে অ্যাকাউন্টেবল করবেন, যে তারা কেন এই জিনিসগুলোর দিকে নজর দিচ্ছেন না। কিন্তু প্রতিষ্ঠানগুলো যেহেতু একটু স্পর্শকাতর, সে কারণে ভুক্তভোগীরা অনেক সময় বিচার মানে পাচ্ছে না, বা মানে প্রকাশ রিবিল্ড হচ্ছে না। একটা সময় পর্যন্ত, একদম ভেরি রিসেন্ট টাইম পর্যন্ত তো আপনার আইনেরও জটিলতা ছিল। আপনার ছেলে শিশুরা এই ধরনের বলাৎকার শিকার হলে সেটা আপনার পেনাল কোডে বিচারের জন্য নিতে হচ্ছিল, সেখানে শাস্তি কম। এখন এটা অবশ্য নারী শিশু নির্যাতন দমন আইনে ওটাও ধর্ষণ হিসাবে চিহ্নিত হচ্ছে এবং এইখানে বিচার হবে। কিন্তু এটা তো ভেরি রিসেন্ট ডেভেলপমেন্ট। কিন্তু আমরা তো আসলে যেটা বেশি করা দরকার সেটা হলো যে ওই সোসাইটির যে আউটলুক বা চিন্তা, যেটা সেই চিন্তার জগতে পরিবর্তন আনার জন্য উদ্যোগ নেওয়া দরকার। এবং মানে রেগুলেটরি বডি তো ব্যবস্থা নেবেই, কিন্তু স্ব প্রতিষ্ঠানগুলোও কি এগুলো অ্যাড্রেস করে, তারা কি স্বীকার করে তাদের এই শিক্ষক দ্বারা এই ছাত্র বা এটা তো স্ব প্রতিষ্ঠানেরই প্রথম ব্যর্থতা। তাদের যে আপনার ম্যানেজিং কমিটি আছে, যারা আছেন, তাদেরকে আপনার রেগুলেটরি বডিগুলো কেন অ্যাকাউন্টেবল করছে না, সেটার জন্য এই সার্বিক বিশেষ করে পরিচালনার সঙ্গে কোনো টায়ারেই তো জবাবদিহিতা নাই, কোনো জায়গাটাতেই জবাবদিহিতা নাই। এবং জবাবদিহিতা থাকলে তো এই জিনিস এইভাবে হতেই পারে না। আরেকটি বিষয়, আমাদের সময়ও শেষ হয়ে আসছে, আমরা দেখছি যে মানে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা, মানে অপরাধীকে আদালতের প্রাঙ্গণে মানে তাকে ঘিরে রাখা, বা তার আসামি ছিনিয়ে আনা, এই আসামিকে, মানে অবস্থা কতটা গুরুতর হয়েছে যে মানে বিচার ব্যবস্থার বাইরে এনে অপরাধের সাজা কার্যকর করতে চাচ্ছে সাধারণ মানুষ। সেই বিষয়টা মানে আপনাকে উদ্বিগ্ন করে কিনা? মানে এই ধরনের প্রবণতা হতে পারে যে ঘটে যেতে পারে যে পুলিশ আদালতের বাইরে এসে অপরাধীদের মানে সাজা দেওয়ার খুবই উদ্বিগ্ন করে। তার কারণ হলো এটার ফলে যেটা হবে সেটা হলো যে আপনার শান্তি শৃঙ্খলা বা যে স্থির পরিবেশ, এইগুলা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মানুষ হাতে তুলে নিতে চেষ্টা করে, বা ল অ্যান্ড অর্ডার যেদিকে যাচ্ছে তাতে তো মনে হচ্ছে মানুষ এটা হয়তো আউট অফ ফ্রাস্ট্রেশন হয়, কিন্তু আমাদের সবাইকেই স্থির থাকতে হবে যে রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে পালন করতে দিতে হবে। বিচারিক প্রক্রিয়া তো রাষ্ট্রের একটা আছে, সুতরাং সেটার উপরে আমরা হতে পারে যে সেটা সংস্কার করতে হবে, সেটাকে আপনি যাতে দ্রুত হয় সেই সব ব্যাপারগুলোতে রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করেন। কিন্তু আইন
নিজের দায়িত্বে নিয়ে নিলে আপনার সমাজে বা সোসাইটিতে শৃঙ্খলা থাকে। কিন্তু সেটা করা যাবে না। যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের তো বোঝা উচিত মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। আর একটু ছোট জিনিস আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, এক কথা শেষ করতে হবে। একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ওয়াজ মাহফিলের নামে যে ধরনের বার্তা দেয়, সেই বার্তাগুলো কিন্তু পুরোপুরি নারী এবং নারী শিশুর বিপক্ষে যায়। আমার মনে হয় সেই ব্যাপারেও মনিটরিং হওয়া দরকার যে আসলে কি কথা বলছি এবং মানে এই মিথ্যাচার কেন হচ্ছে সেটা